আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। বাংলাদেশের জামাত ইসলাম নিরাপদ বাংলাদেশ গড়ার ইস্তেহার ঘোষণা করেছেন। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাতের যে ইস্তেহার, এই ইস্তেহারে জামাত নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের জনগণকে কি দিলেন, এই বিষয়টি নিয়ে জামাতের যে ইস্তেহার, সেই ইস্তেহারের একটি পোস্টমর্টম করতে চাই এবং জামাত কি কি প্রতিশ্রুতি করলেন, কি কি অঙ্গীকার করলেন, বাংলাদেশের জনগণকে তারা কি দিবেন তারা যদি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন, সেই বিষয়টি আমরা একটু দেখব। তবে জামাত প্রথমেই যে বিষয়টি করেছেন, চলো একসাথে বাংলাদেশ গড়ি, এই বিষয়টিকে সামনে রেখে তারা 5টি বিষয়ে হা এবং 5টি বিষয়ে না, যে 5টি বিষয়ে তারা হা বলেছেন আর যেই 5টি বিষয়ে তারা নায়ের অঙ্গীকার করে এই ইস্তেহারটি ঘোষণা করেছেন, সেই বিষয়টি একটু প্রথমে দেখতে চাই। তারা বলেছেন সততা, সেই বিষয়টিতে তারা হা বলেছেন। ঐক্য বা ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ গড়ার যেই লক্ষ্য, সেই জায়গায় তারা হা বলেছেন। ইনসাফ, ইনসাফ কায়েম করবেন তারা, এই বিষয়টিতে তারা হা বলেছেন। দক্ষতা, দক্ষতায় তারা হা বলেছেন এবং কর্মসংস্থানেও তারা হা বলেছেন। আর না বলেছেন যে 5টি বিষয়ে, তারা বলেছেন দুর্নীতি, এই দুর্নীতিতে তারা না বলেছেন। ফেসিবাদে জামাত ইসলাম না বলেছেন। আধিপত্যবাদে না বলেছেন। বেকারত্বে না বলেছেন এবং চাঁদাবাজিতে জামাত ইসলাম না বলেছেন। একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামের আজ সন্ধ্যায় যে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন, এতে আগামী 5 বছর সরকার পরিচালনায় 26টি বিষয়ের অগ্রাধিকার দেওয়া এবং 8 ভাগে 41 দফা প্রতিশ্রুতির কথা তুলে ধরেন বাংলাদেশের জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এই জায়গায় উপস্থিত ছিলেন বাংলাদেশের বিদেশি কূটনীতিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। তবে প্রথমে আমরা দেখতে চাই জামাত আগামী 5 বছর যে রাষ্ট্র ক্ষমতা পরিচালনায় যে 26টি বিষয়ে অগ্রাধিকার দিয়েছে, সেই অগ্রাধিকারগুলো কি কি এবং সেটা বাস্তবায়ন করা কতটুকু সম্ভব এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। প্রথমেই তারা যে বিষয়টি রেখেছেন, সেই বিষয়টি হচ্ছে জাতীয় স্বার্থে আপোষহীন বাংলাদেশ। এই স্লোগানের আলোকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে আপোষহীন রাষ্ট্র গঠন, এটা অবশ্যই আমাদের করতে হবে। জাতীয় স্বার্থে আমরা বাংলাদেশ আপোষহীন থাকব এবং আমাদের রাষ্ট্রটাকে কোনো দেশের কাছে বিকিয়ে দিব না, সেটাই আমাদের কাম্য। এটা হচ্ছে জামাত ইসলামের 1 নম্বর। 2 নম্বরে তারা বলছেন যে বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গঠন, যুবকদের ক্ষমতায়ন এবং রাষ্ট্র পরিচালনায় তাদের প্রাধান্য দেওয়া। যথেষ্ট ভালো কথা বলেছেন। এই যে বৈষম্যহীন বাংলাদেশ, এটা সবাই চায়। ন্যায় ও ইনসাফ, এটাও আমাদের সবার প্রত্যাশা। যুবকদের ক্ষমতায়ন ও রাষ্ট্র পরিচালনায় তাদের প্রাধান্য দেওয়া। আমরা মোটামুটি দেখেছি যে তারা যেই প্রার্থীগুলো দিয়েছেন, সেই জায়গায় অনেক যুবক আছে, যা যথেষ্ট ভালো। তারপরে তারা বলছেন যে নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র। নারী নিয়ে জামাতকে ট্যাগ করে অনেক কথাই অনেকে বলছেন, অনেক কিছুই আমরা দেখছি। তো সেই জায়গায় নারীদের নিরাপদ ব্যবস্থা, এটা কিন্তু এর বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামাত যদিও নারীদের বিষয়ে অনেক কথা বলেন, তবে এটা কতটুকু বাস্তবায়ন তারা করতে পারবেন সেটা দেখার বিষয়। তবে নারীদের প্রতি জামাতের সম্মান আছে, মর্যাদাও নারীদেরকে দেন এবং অংশগ্রহণমূলক রাষ্ট্র ব্যবস্থায় নারীদের যদি তারা একত্রিত করতে পারেন, তাহলে অবশ্যই এটা বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো একটি বিষয়। তারা 5 নম্বরে বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের মাধ্যমে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ রাষ্ট্র গঠন করা। বাংলাদেশে মাদক কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে গেছে এবং মাদক মুক্ত একটি বাংলাদেশ গড়া, এটা ভালো একটি উদ্যোগ। 6 নম্বরে তারা বলছেন সকল পর্যায়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন। দুর্নীতি তো আমাদের রন্ধ্রে রন্ধ্রে। এখন জামাত কতটুকু পারবেন এই দুর্নীতি মোকাবেলা করতে, সেটা এখন দেখার বিষয়। যদি তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন, এটাও আমি সমর্থন করি। 7 নম্বরে তারা বলছেন যে প্রযুক্তি নির্ভর আধুনিক ও স্মার্ট সমাজ গঠন। এখন প্রযুক্তি নির্ভর, অবশ্যই প্রযুক্তির সাথে সাথে পুরো পৃথিবী এগিয়ে যাচ্ছে, জামাত সেটা করবেন, তারা সেই তথ্যটি এখানে দিয়েছেন। 8 নম্বরে প্রযুক্তি ম্যানুফ্যাকচারিং
কৃষি ও শিল্প সহ নানা সেক্টরে ব্যাপক ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি, সরকারি চাকরি বিনামূল্যে আবেদন, মেধার ভিত্তিতে বিনিয়োগ ও সকল ধরনের বৈষম্য দূরীকরণ। এই জায়গায় আমার একটা বিষয় ভালো লেগেছে, চাকরিতে বিনামূল্যে আবেদন। এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, একটি ছাত্র তার মানে ছাত্রত্ব লাইফ শেষ করে যাওয়ার পরেই একটা চাকরির অ্যাপ্লিকেশন করতে 500, 1000, 2000 এই যে এরকম টাকা লাগে, এটা আসলে রাষ্ট্রের জন্য, এটা আমি মার্কিন যুক্তরাষ্ট্র কোথাও দেখি নাই যে অ্যাপ্লিকেশন করতে টাকা লাগে। সরকারি চাকরিতে দরখাস্ত করবে, আবার টাকা কিসের? এই জায়গায় তারা একটা ভালো বিষয় নিয়েছে। 9 নম্বরে তারা বলছেন ব্যাংক সহ সার্বিক আর্থিক যাতে সংস্কারের মাধ্যমে আস্থা ফিরিয়ে এনে বিনিয়োগ, ব্যবসা বান্ধব, টেকসই ও স্বচ্ছ অর্থনীতি বিনির্মাণ। হ্যাঁ, ভালো। তারপরে 10 নম্বরে তারা বলছেন সমানুপাতিক পিআর পদ্ধতি, নির্বাচন সহ সুষ্ঠু নির্বাচনিক পরিবেশ তৈরি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শক্তিশালী করে, সুসংহত ও কার্যকর গণতন্ত্র নিশ্চিত করা। তত্ত্বাবধায়ক সরকার ইতিমধ্যেই ফিরে এসেছে। যদি জুলাই যে সনদ এবং হাভোট বা গণভোট যদি বিজয় হয়, তারা সেটাকে আরও হয়তো আধুনিকায়ন করবেন, আরও কীভাবে এটাকে টেকসই করা যায় সেই বিষয়টি নিয়েই তারা বলছেন। 11 নম্বরে তারা বলছেন বিগত সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হওয়া মানে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করা। আমরা বিগত পতিত স্বৈরাচার শেখ হাসিনার সময় দেখেছি যে গুম, খুন এই বিষয়গুলো রাষ্ট্রীয়ভাবে হয়েছে। সেই জায়গায় তারা মৌলিক মানবাধিকার যে নিশ্চিত সেটা তারা করবেন, অবশ্যই সেটা করতে হবে। এটা অত্যন্ত ভালো একটি বিষয় নিয়েছেন। 12 নম্বরে তারা বলেছেন জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ, শহীদ পরিবার, আহত ও পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ জুলাই সনদ যেটা আছে সেটা বাস্তবায়ন করার জন্য এই গণভোট, এই জায়গায় একটি দলকে আমরা দেখছি যে তারা এটার বিপক্ষে কিন্তু দাঁড়িয়েছে। এখানে এই যে শহীদ যে পরিবার, সেই পরিবারগুলোকে যদি সহায়তা না করা হয়, তারপরে আহত এবং পঙ্গুত্ব বরণকারী যে জুলাই যোদ্ধারা আছেন তাদেরকে পুনর্বাসন না করা হয়, তাহলে কিন্তু এই যে জুলাই যুদ্ধের মধ্য দিয়ে আমরা যে একটি স্বাধীন বাংলাদেশ আবার পেলাম, মানে দ্বিতীয়বারের মতো যে স্বাধীন পেলাম, সেই জায়গায় কিন্তু আমরা অনেকটুকু আমরা পিছিয়ে যাব এবং এটা আসলে করার দরকার। আমরা দেখেছি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তারা কিন্তু অনেক জায়গায় ব্যর্থ হয়েছেন। এটা প্রশাসনিক অনেক জটিলতা আছে, যদি জামাত চায় হয়তো এই বিষয়গুলো তারা বিবেচনা করবেন। যাই হোক, 13 নম্বরে তারা বলছেন কৃষিতে প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের সহযোগিতা বাড়ানোর মাধ্যমে কৃষিতে বিপ্লব সৃষ্টি করা। কৃষি নির্ভর একটি বাংলাদেশ, আমরা কৃষি নিয়ে সবসময় গর্ব করি। আমরা যখন কৃষিতে আরও ব্যাপকভাবে উন্নতি করতে পারবো, সেই বিষয়টি আমাদের অর্থনীতিতে, আমাদের যে ফুড সেই জায়গায় স্বনির্ভর আমরা একটি বাংলাদেশ গড়তে পারবো। 14 নম্বরে তারা বলছেন 2030 সালের মধ্যে সম্পূর্ণ ভেজালমুক্ত খাদ্য নিরাপত্তা এবং 3-0 ভিশন, পরিবেশগত শূন্যতা, বর্জ্যের শূন্যতা এবং বন্যার ঝুঁকিতে শূন্যতা বাস্তবায়নের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ব। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই 0 মানে 3-0 সেটারই একটি পরিকল্পনা আমি এখানে দেখতে পাচ্ছি। মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রভাব জামাত ইসলামের মধ্যে কিছুটা পড়েছে। 2030 সালের মধ্যে তারা ভেজাল মুক্ত খাদ্য নিরাপত্তা এবং 3-0 মানে এই যে খাদ্যে যে ভেজাল, সেটা কিন্তু বাংলাদেশে একটি ভয়াবহ বেদিতে রূপান্তরিত হয়েছে। সকল ব্যবসায়ীরা এটা করেন, তো এটা যদি করেন তারা ভালো, আর 3-0 সেটা করতে পারলে তো আরও বেশি ভালো। যাই হোক, তারপর 15 নম্বরে তারা বলেছেন যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশের পাশাপাশি ভারী শিল্প প্রতিষ্ঠান, দেশীয় বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চয়তার মাধ্যমে ব্যাপক ভিত্তিক শিল্পায়ন ও কর্মসংস্থান তৈরি। কর্মসংস্থান অবশ্যই তৈরি করতে হবে। শিল্পায়ন বা ব্যবসা বাণিজ্য যত বিনিয়োগ হবে তত বাংলাদেশের যে বেকার সমস্যা সেটা সমাধান করা যাবে। এটা হয়তো জামাতও আজ করতে পারছেন, সেই জায়গায় তারা এই প্রতিশ্রুতিটা জনগণকে দিচ্ছেন। 16 নম্বরে তারা বলছেন যে শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার মান বৃদ্ধি এবং মানসম্মত কাজের পরিবেশ, বিশেষ করে নারীদের নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি করা। এই দেখুন, নারীদের কাজে ওই যে জামাত ইসলামের আমির বলেছিলেন যে 6 ঘন্টা কমিয়ে আনা, এই সেটা কিন্তু তিনি মাতৃকালীন সময়ের কথা বলেছিলেন। কিন্তু তারা আজকে যেটা দেখলাম যে এই বিষয়টি খুবই ভালো লেগেছে যে শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার মান বৃদ্ধি এবং মানসম্মত কাজের পরিবেশ, বিশেষ করে নারীদের নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি করা। অনেক ক্ষেত্রে কিন্তু এই যে নারীদের যে নিরাপদ কাজের পরিবেশ সেটা বাংলাদেশে নাই। এখানে আমরা দেখছি যে বিভিন্ন বসদের দ্বারা বা বিভিন্ন ওয়ার্কারদের দ্বারা নারীরা কিন্তু
বিভিন্নভাবে নির্যাতিত হন সব সময়। তারপরে 17 নম্বরে তারা বলছেন যে প্রবাসীদের ভোটাধিকার সহ সকল অধিকার নিশ্চিতকরণ এবং দেশ গঠনে আনুপাতিক ও বাস্তবসম্মত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই প্রবাসীদের ভোটের যে অধিকার সেটা কিন্তু প্রচলন বা চালু করেছে। এই জায়গায় বিএনপির আমরা এখনো ইশতেহার দেখিনি তারা কি প্রবাসীদের ভোটের যে অধিকার আমরা এবার যে ভোট দিতে পেরেছি, আমরা যে গর্ব করতে পারছি যে আমরা এবার ভোট দিতে পেরেছি, সেই জায়গায় তারা সেটা বাস্তবায়ন করবেন এবং সেটা নিশ্চিত করবেন, সেটা যথেষ্ট ভালো কথা বলেছেন। দেশ গঠনে আনুপাতিক ও বাস্তবসম্মত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, এটা যথেষ্ট ভালো কথা বলেছেন। 18 নম্বরে তারা বলেছেন সংখ্যাগুরু ও সংখ্যালঘু, মেজরিটি ও মাইনরিটি যে বিষয়টি আছে এই বিষয়টির বিষয়ে তারা গুরুত্ব দিবেন। তারপরে তারা বলছেন যে বরং বাংলাদেশের নাগরিক হিসেবে সকল নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং পিছিয়ে থাকা নাগরিক ও শ্রেণী গোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা। পিছিয়ে পড়া নাগরিকদের বিশেষ সুবিধা যদি নিশ্চিত করতে পারেন ভালো। তবে আমি চাই না যে বাংলাদেশের কেউ পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী নাগরিক থাকুক, বাংলাদেশের সবাই একরকম থাকবে, সবার সুযোগ সুবিধা সব একত্রিত থাকবে। তারপরেও কিছু জাতিগোষ্ঠী আছে যারা সবসময় একটু মানে পিছনে থাকেন, তো তাদেরকে যদি তারা টেনে আনেন তাহলে এটা ভালো। তারপর 19 নম্বরে তারা বলছেন যে আধুনিক ও সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদান এবং নাগরিক ও অসহায় জনগোষ্ঠীর জন্য পর্যায়ক্রমে বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা। বাংলাদেশের জন্য যদি ঘুষ, দুর্নীতি এবং ব্যাংক লুট এই সমস্ত বিষয়গুলো যদি কমে যায় এবং যে কোনো চাকরিতে বা যে কোনো অফিসে যে পাবলিক সেবাগুলো নেওয়া যায় সেই জায়গায় যে ঘুষ সেগুলো বন্ধ করলেও অনেকটুকু বিষয় কিন্তু এই বিষয়টির উপর অনেক সহজ হয়ে যায়। দেখুন সরকারি যে আমাদের হসপিটালগুলো আছে সেই জায়গায় কিন্তু সরকার এখনও কিন্তু ফ্রিতে সেবা দিচ্ছেন এবং ওষুধও দিচ্ছেন, অথচ আমাদের যে স্বাস্থ্য সেবা সেটা আমরা পাচ্ছি না এবং ওষুধ সেবাও কিন্তু গরিব মানুষ পাচ্ছে না। এই জায়গায় ডাক্তাররা বা বিভিন্ন সিন্ডিকেট তারা কিন্তু এই সরকারি যে সুযোগ সুবিধাগুলো তারা নিজেরা নিয়ে বাইরে তারা অর্থের বিনিময়ে সেগুলো বিক্রি করে দেন। তারপরে 20-এ তারা বলছেন যে সমসাময়িক বিশ্বের চাহিদাকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার এবং পর্যায়ক্রমে বিনামূল্যে শিক্ষা নিশ্চিতকরণ। এখন যারা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পড়ে সেই জায়গায় তো আর বিনামূল্যে আপনারা দিতে পারবেন না, তবে সমসাময়িক বিশ্বের যে চাহিদা বা কারিগরি যে শিক্ষা সেই ব্যবস্থাগুলো যদি মৌলিক সংস্কার করা যায় এবং কারিগরি শিক্ষা মানে হস্তশিল্প, কুটির শিল্প এই সমস্ত বিষয়গুলোকে যদি তারা প্রাধান্য দেয় তাহলে তো ভালো। 21 নম্বরে তারা বলছেন যে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং অন্যান্য মৌলিক চাহিদা ও পূর্ণ সংস্থানের নিশ্চয়তা, মানে দ্রব্যমূল্যের ক্রয় ক্ষমতা, তারপরে স্থিতিশীলতা নিশ্চিত করা, এটা বাংলাদেশের জন্য তো একটা অসুখ। কারণ আমরা আজ সকালবেলা দেখি একটা দ্রব্যমূল্যের দাম একরকম, বিকালে আরেক রকম। এই যে দ্রব্যমূল্যর একটা সিন্ডিকেট, সেই সিন্ডিকেটটা জামাত যদি ভাঙতে পারে, আমি মনে করি যে হয়তো বা জামাত সেটা ভাঙতে পারবে। কারণ জামাতের নেতারা যদি দুর্নীতি না করেন বা চাঁদাবাজির সাথে বা এই সমস্ত যে আন্ডারগ্রাউন্ড সিন্ডিকেটগুলো আছে সেই জায়গায় যদি তারা সম্পৃক্ত না হন তাহলে অবশ্যই সেগুলো তারা ঢেলে সাজাতে পারবেন এবং সেই জায়গায় ভালো কাজ করতে পারবেন। 22-তে তারা যেটা বলছেন যাতায়াত ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং রাজধানীর সাথে দেশের বিভাগীয় শহরগুলো সড়ক, রেলপথ দূরত্ব পর্যায়ক্রমে 2-3 ঘন্টা নামিয়ে আনা, দেশের আঞ্চলিক যোগাযোগ ও চাকার অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থার মৌলিক পরিবর্তন আনা। দেখুন ঢাকা শহরে উত্তরা থেকে আপনি মতিঝিল যদি যান বা গুলিস্তান যদি যান এখানে 3 ঘন্টা লেগে যায়। এখন ঢাকার সাথে বাইরের যে যোগাযোগ ব্যবস্থা সেটা যদি তারা রেল যোগাযোগ বা রাস্তাঘাট যদি ব্যাপকভাবে সংস্কার করা যায়, সেই জায়গায় যদি দুর্নীতি কিন্তু সব জায়গায় আসবে, এটা কিচ্ছু করার নেই, এটা কমানো যায় তাহলে হয়তো বা তারা এই জায়গায়ও ব্যাপক কাজ করতে পারবেন। তো এসে তারা বলছেন যে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য স্বল্প মূল্যে আবাসন ব্যবস্থা নিশ্চিত করা, এটা হলে ভালো। বাংলাদেশে ঢাকায় বা আঞ্চলিক যে শহরগুলো আছে সেই জায়গায় নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যে যারা চাকরি বাকরি করেন তারা কিন্তু এই আবাসন তাদের চাকরির একটা অধিকাংশ টাকা চলে যায়, সেই জন্য তাদের পরিবার কিন্তু অনেক সময় সাফার করেন আর কি সেই জায়গায়। তারপরে তারা বলছেন যে 24-এ ফেসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলোপ,
চলমান বিচার ও সংস্কার কার্যক্রমকে অব্যাহত রেখে বাংলাদেশে ফেসিবাদী ব্যবস্থার পুনর্জন্ম রোধ করা। যেহেতু জুলাই আগস্ট যে সনদ এবং গণভোটের পক্ষে তারা আছেন, সুতরাং সেই গণভোট যদি পাশ হয়, সেই গণভোটের আলোকে যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যদি তারা বাস্তবায়ন করেন এবং সংবিধান সংস্কারের মধ্য দিয়ে যদি সেই বিষয়গুলো এগিয়ে নেন, তাহলে বাংলাদেশে আসলে আর ফেসিবাদ ঠিক সেভাবে ফিরে আসার কোনো অবস্থা আমি দেখছি না। তারপর 25-এ তারা বলছেন যে সার্বজনীন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু করার মাধ্যমে নিরাপদ কর্মজীবন ও পর্যায়ক্রমে সকল নাগরিকদের আন্তর্জাতিক মানের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। তারপরে 26-এ তারা বলছেন সকল পর্যায়ে স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে সুশাসন নিশ্চিত করে একটি সুখী সমৃদ্ধ ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা। নির্বাচনী ইশতেহারের ভূমিকায় বলা হয় যে উর্বর ভূমি, বিপুল তরুণ জনশক্তি, সহনশীল উদার জনগোষ্ঠী, সম্ভাবনার প্রকৃতি সম্পদের কারণে বাংলাদেশের বিশ্ব মানচিত্রে এক অপার সম্ভাবনার দেশ। জনগণের দিক থেকে এটিকে বিশ্বের অষ্টম ও মুসলিম বিশ্বের এটিকে তৃতীয় বৃহত্তম রাষ্ট্র এবং ব্রিটিশ উপনিবেশিক আগমনের আগে মুঘল সাম্রাজ্য ছিল বিশ্বের রায় অর্থনৈতিক শক্তি, আর বাংলাদেশ ছিল সেই সাম্রাজ্যের সবচাইতে সমৃদ্ধ প্রদেশ। যাই হোক, তারা যেই কথাগুলো এই যে তাদের ইশতেহারে বলছেন, এই জায়গায় আমি উচ্চবিলাসী কোনো ইশতেহার মনে করছি না। তারা যেই 26টি বিষয় সামনে রেখে তারা আগামী 5 বছর রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবেন, সেই জায়গায় আমি দেখছি যে যথেষ্ট ভালো তারা একটি ইশতেহার দিয়েছেন। এখানে মানে আমরা এই করব, সেই করব, শিল্পায়ন করব, নতুন বিনিয়োগ টিনিয়োগ দিয়া বাংলাদেশের একদম 1 লাখ 5 লাখ মানুষকে চাকরি টাকরি দিয়া, স্বাস্থ্যসেবা একদম সব কিছু দিয়ে যেই রকম মানে ইশতেহার হয় সেরকম ইশতেহার তারা না দিয়ে, গতানুগতিক ইশতেহার না দিয়ে ওরা একেবারে সোজা সাপটা একটা ইশতেহার দিয়েছেন। সেই ইশতেহারটি আমার পছন্দ হয়েছে এবং যদিও বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি হয়তো 2-1 দিনের মধ্যে সে তাদের ইশতেহারটি দিবেন, সেটা দেখে এই দু দলের যে ইশতেহার সেটা আমরা একটা কম্পেয়ার করতে পারবো। তবে জামাতের ইশতেহারটি আমার কাছে একদম সহজ সরল এবং বাংলাদেশের জনগণ এই মুহূর্তে যেই চাওয়াগুলো আছে, একেবারে বেশি বড় হাই অ্যাম্বিশন কোনো চাওয়া না, যেই চাওয়াগুলো থাকা দরকার সেই চাওয়াগুলো তারা এখানে রেখেছেন। যথেষ্ট ভালো এবং বাস্তবমুখী একটি পরিকল্পিত ইশতেহার তারা দিয়েছেন, যেটার মধ্য দিয়ে আমি মনে করি তারা যদি এগিয়ে যান এবং তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যান, এই ইশতেহারটির যেই 26টি কথা তারা বলেছেন, মানে 100, 150, 50, 200 এরকম কোটেশন না রেখে 26টা পয়েন্টে তারা যেই বাস্তবায়নমুখী যেই পরিকল্পনাটা দিয়েছেন, এটা যদি তারা বাস্তবায়ন করতে পারেন, তাহলেই বাংলাদেশের চেহারা আমূল পরিবর্তন হয়ে যাবে। তো আশা করি নির্বাচন খুব আর বেশি দূরে নেই, মাত্র 7 দিন বাকি। 7 দিন পরে হয়তো আর 8ম দিনে আমরা বুঝবো কে রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে, জামাত ইসলাম না বিএনপি, যেই দলই যাক, এবং সেই দল তাদের যে ইশতেহারের যেই কথাগুলো তারা বলেছেন তার আলোকে তারা রাষ্ট্র পরিচালনা করবেন, সেটা হলে হয়তো বাংলাদেশের জনগণ অনেক বেশি উপকৃত হবে। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন যে জামাত আসলে কি করবেন, সেই বিষয়টি হয়তো বা আপনাদের জীবনের সাথে আপনারা মিলিয়ে নিতে পারেন যে তারা এগুলো আসলে কতটুকু বাস্তবায়ন করতে পারবেন। যদি মনে করেন যে জামাত বাস্তবায়ন করবেন, তাহলে জামাতকে ভোট দিবেন। আর বিএনপির যেহেতু ইশতেহার এখনো আসেনি, বিএনপির ইশতেহারটিও আপনারা দেখবেন, বুঝবেন, বিবেচনা করবেন। যার ইশতেহার আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় তাকে ভোট দিবেন এবং সেই দলটি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, সেটাই আমরা প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।